আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি এই দুঃসময়ে ভালো আছো তোমরা। আমাদের প্রত্যাশাও তাই। দীর্ঘদিন ধরে তোমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় তোমরা শ্রেণী পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছ। তোমাদের কথা চিন্তা করেই আজ আমি এই পাঠদান করছি। আজকে তোমাদের সাথে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠের অধ্যায় হলো 11 আর পাঠের শিরোনাম জিনতত্ত্ব ও বিবর্তন। আবারও বলছি, পাঠের শিরোনাম হলো জিনতত্ত্ব ও বিবর্তন। তা আমরা প্রথমেই জেনে নিই জিনতত্ত্ব কি বা কাকে বলে। জিনতত্ত্ব হলো জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, তারপর বংশানুক্রমিক সঞ্চরণের ধরন ও ফলাফল নিয়ে আলোচনা করা হয়, তাকে জিনতত্ত্ব, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে। এখন আমরা জানব জেনেটিক্সটা আসলে কোথা থেকে এসেছে, এই শব্দটি আসলে কোথা থেকে এসেছে। এটি আসলে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এই গ্রিক শব্দ দুটি হলো, তোমরা দেখো এখানে, এটি জেন। জেন শব্দ অর্থ হলো উৎপন্ন বা সৃষ্টি বা সৃষ্টি। আর সিস শব্দের অর্থ হলো পদ্ধতি। পদ্ধতি। এই দুটি শব্দের সমন্বয়ে জেনেটিক্স শব্দটি এসেছে। এখন আমরা জানব বংশগতি কি। বংশগতি হলো জীববিজ্ঞানের এটা একটি পিতামাতার বৈশিষ্ট্য। এক কথায় সব ধরনের বৈশিষ্ট্য, যেমন আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, আচরণ ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয় তাকে বলা হয় বংশগতি। আবারও বলছি, যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলো যেমন আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, আচরণ ইত্যাদি বংশ পরম্পরায় সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয় তাকে বলা হয় বংশগতি। আর গ্রেগর জোহান মেন্ডেল, উনি এই বংশগতির দুটো সূত্র আবিষ্কার করেন। উনি দীর্ঘ 7 বছর ধরে গবেষণা করে, বিশেষ করে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে আর কি, দুটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রকে মেন্ডেলের সূত্র বলে আখ্যায়িত করা হয়। যদিও এটি ওনার জীবদ্দশায় এই সূত্র দুটির মর্মকে উপলব্ধি করতে পারেন নাই। পরবর্তীতে ওনার মৃত্যুর 16 বছর পর 2-3 জন বিজ্ঞানী এটি পৃথক পৃথকভাবে পরীক্ষা করেন এবং সূত্র দুটি প্রমাণিত করেন যে তার সূত্র দুটি ঠিক ছিল। তো যাই হোক, সূত্র দুটি প্রমাণের আগে আমি কতগুলো শব্দের সাথে পরিচিত হয়ে নেই, কারণ সূত্র দুটি প্রমাণ করতে গেলে পরে বিশেষ কতগুলো শব্দ আসবে, এই শব্দগুলোর ব্যাখ্যা তোমাদের জানতে হবে। তারপর আমরা সূত্রগুলোর ব্যাখ্যা ভালোভাবে আমরা দিতে পারবো। তো সূত্রগুলোর প্রমাণ করার আগে শব্দগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে নিই। প্রথম শব্দ দেখো কি আসবে, এটা শব্দটি হচ্ছে জিন। এই জিন কি, দেখো প্রথম শব্দ হচ্ছে জিন। এই জিন বা ফ্যাক্টর, দেখো ফ্যাক্টর, এই জিন বা ফ্যাক্টরটা আসলে কি? জিন বা ফ্যাক্টরটি আসলে, আমরা সবাই ডিএনএ সম্পর্কে পরিচিত, এটি ক্রোমোজোমের গায়ে থাকে। এটি ডিএনএর একটা ছোট্ট অংশ যেটি পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে স্থানান্তর করে নিয়ে যায় বা বহন করে নিয়ে যায়। আবার আরেকটা শব্দ দেখি আমরা, সেটি হচ্ছে লোকাস। লোকাস, দেখো তোমরা শব্দটি লোকাস।
লোকাস কি? লোকাস হলো ক্রোমোজোমের গায়ে যে জায়গাতে জিনটি থাকে সেই জায়গাটাকে বলা হয় লোকাস। যেমন দেখো, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা জিন আছে। এই জিনটা ক্রোমোজোমের গায়ে যে জায়গাতে অবস্থান করছে সেই জায়গাটাকে বলা হয় লোকাস। তারপরে আমরা জানবো অ্যালিল। অ্যালিল কি বা অ্যালিলোমর্ফ। অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিলোমর্ফ, দেখো তোমরা শব্দটা অ্যালিলোমর্ফ। এটি সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম। এখন আমরা জানবো যে সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমটা কি। একটা বাবা থেকে আসা ক্রোমোজোম এবং একটা মা থেকে আসা ক্রোমোজোমকে একত্রে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। এই সমসমস্ত ক্রোমোজোম জোড়ের একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত জিন জোড়ের একটিকে অপরটির অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। যেমন দেখো, একটা বাবা থেকে আসা ক্রোমোজোম, একটা মা থেকে আসা ক্রোমোজোম। দেখো এখানে, তোমরা দেখো এখানে দেখো, এই যে জিন জোড়া, এই জিন জোড়া যদি হয় একটা বাবা থেকে আসা ক্রোমোজোম, এটি যদি বাবা থেকে আসা ক্রোমোজোম হয়, এটি যদি মা থেকে আসা ক্রোমোজোম হয়, এটি একটা হোমোলোগাস ক্রোমোজোম হয়ে গেল। এটা একটা জোড়া সৃষ্টি করেছে ক্রোমোজোম। তো এই দেখো, জিন জোড়া দুটি পাশাপাশি অবস্থান করছে। এই জিন দুটি একটিকে অপরটির অ্যালিল বলা হয়। এই জিন দুটি একই রকমের হতে পারে। যেমন দেখো, জিন দুটি এরকমও হতে পারে, একই রকমের হতে পারে, আবার ভিন্ন ধর্মী হতে পারে। দেখো, এরকমও এরকমও হতে পারে, এরকমও হতে পারে, ভিন্ন রকমও হতে পারে। তারপরে আমরা জানবো হোমোজাইগাস। হোমোজাইগাস, হোমো দেখো, হোমোজাইগাস, জাইগাস কোন জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি একই রকমের হয় তাহলে তাকে বলা হয় হোমোজাইগাস জিন। মানে জিন দুটো একই রকমের হতে হবে। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা, আমরা জানি একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এক জোড়া জিন দেয়। ওই এক জোড়া জিন দুটি যদি দেখতে একই রকমের হয় তাহলে সেই জিন দুটিকে বলা হয় হোমোজাইগাস জিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটাই বড়টি, কিংবা হতে পারে এরকমও হতে পারে, এইরকমও হতে পারে, দেখো এরকমও হতে পারে, এরকম হতে পারে। যে জিন দুটি যদি দেখতে একই রকমের হয় তাহলে সেটা হবে হোমোজাইগাস জিন। আর যদি কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি ভিন্ন রকমের হয়, দেখো এখানে দুটো জিন দুই রকমের আছে, এই ভিন্ন রকমের জিন দুটিকে বলা হয় হেটেরোজাইগাস জিন। এখন আমরা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জিন সম্পর্কে আমরা জানবো। প্রকট বৈশিষ্ট্যের জিন কাকে বলা হয়? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়নের ফলে অর্থাৎ ক্রসের ফলে F1 জনুতে উৎপন্ন হেটেরোজাইগাস জীবে দুটি ভিন্ন রকমের জিন থাকা সত্ত্বেও যে জিনটির বৈশিষ্ট্য বাহিরে প্রকাশিত হয় সেই জিনটিকে বলা হয় প্রকট বৈশিষ্ট্যধারী জিন। আর দুটি ভিন্ন জিন থাকা সত্ত্বেও যে জিনটির বৈশিষ্ট্য লুকায়িত থাকে সেই জিনটিকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জিন। এখানে তোমরা দেখো, এখানে দুটো ভিন্ন রকমের জিন আছে। এই গাছটা যদি লম্বা হয়, এই হোমোজাইগাস অবস্থায় দুটি গাছ যদি, এই গাছটা যদি লম্বা হয়, দেখো এই গাছটা যদি লম্বা হয়, এই গাছটাও লম্বা হবে, এই গাছটাও লম্বা হবে। অথচ এখানে দেখো, দেখো এখানে দুইটা বড়টি আছে, এই গাছটা লম্বা, আবার এখানে দুটা, একটা বড়টি এবং একটা ছোটটি আছে। এই বড়টিটা ছোটটির উপর প্রভাব বিস্তার করে এবং এই বড়টিটা বৈশিষ্ট্য লম্বা আর ছোটটিটার বৈশিষ্ট্য খাটো। তো এখানে বড়টিটা ছোটটির উপর প্রভাব বিস্তার করার ফলে এখানে বড়টিটার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এবং লম্বা হয়েছে। তো এখানে বড়টিটা আসলে প্রকট বৈশিষ্ট্যধারী জিন, আর ছোটটিটা এটা আসলে খাটো। এখানে এই বৈশিষ্ট্যটাও এর মধ্যে আছে, এই জিনটা এর মধ্যে আছে, তবুও এর বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি। এই প্রকাশ পায়নি
আর পায়নি বলে এই বৈশিষ্ট্য এই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জিন। আর তারপরে আমরা জানবো ফেনোটাইপ। ফেনোটাইপ দ্বারা জেনোটাইপ পরে আমরা শব্দ আরো দুটি শব্দ আছে দেখো, একটা হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ, একটা জিনোটাইপ, জিনোটাইপ, টাইপ, ফিনোটাইপ। জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয়। এক কথায় আমরা প্রথমেই বলেছিলাম যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এক জোড়া জিন দায়ী। তো এখন কথা হলো ওই বৈশিষ্ট্যটা, এখানে যে বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশিত হয়, এটা হতে পারে আকার আকৃতি অথবা রং, এরকম হতে পারে। আকার যেমন ধরো লম্বা, খাটো, তারপর ফর্সা, কালো, এগুলোর কথা বলছি। তো এইগুলো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। এই বাহ্যিক বৈশিষ্ট্যটা মূলত আসলে জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এখানে হচ্ছে যে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফেনোটাইপ। কোনো আমরা বাইরে থেকে দেখতে পাই যে কেউ লম্বা, আমরা কিন্তু তার জিন দেখতে পাই না। এখানে দেখো দুটো বড়টি জিন যদি থাকে সেই উদ্ভিদটিও লম্বা, আবার একটা বড়টি একটা ছোটটি যদি থাকে সেখানেও লম্বা, সেটাও লম্বা। আমরা কিন্তু জিন দেখতে পাই না, কিন্তু আমরা বাইরে যেটা দেখতে পাই সেটাই আসলে জীবের ফেনোটাইপিক বৈশিষ্ট্য। আর জেনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জেনোটাইপিক বৈশিষ্ট্য। আর এখানে আরো শব্দ আছে, যেমন হচ্ছে যে এক সংকর। এখানে হচ্ছে যে এক সংকর, এক সংকর, এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস, ক্রস। আর একটা আছে দ্বিসংকর, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, হাইব্রিড ক্রস, ক্রস। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, এখানে আমরা বলবো যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের ক্রসের ফলে, এক কথায় হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নকে বলা হয় এক সংকর বা মনোহাইব্রিড ক্রস। আর দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করণটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর। তো এসো আমরা মেন্ডেলের প্রথম সূত্রটা নিয়ে আজকে আলোচনা করি। মেন্ডেলের প্রথম সূত্র হলো, আমরা আগে এটা মুছে দেই, মুছে দেওয়ার পরে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রে দেখা গেছে যে ওনার সূত্রটা ছিল এরকম: সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তা আমরা জানি যে সংকরটাকে কাকে বলা হয়। সংকরটা হলো যে পিতা মাতার ক্রসের ফলে বা বিশুদ্ধ হোমোজাইগাস দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনের মধ্যে ক্রসের ফলে, জীবের ক্রসের ফলে উৎপন্ন F1 বংশধরকে বলা হয় সংকরজনক। তো আমরা সূত্রটা আগে জানলাম, সূত্রটা আগে প্রমাণ করব। আবারও বলি সূত্রটা, যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং এদের দ্বারা দ্বিতীয় বংশধর তৈরি করার সময় গ্যামেট যে সৃষ্টি হয়, এই গ্যামেটগুলো ভিন্ন ভিন্ন পৃথক হয়ে যায়, আর কি পৃথক হয়ে যায়, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এখন দেখা যাক এখানে একটি বিশুদ্ধ হোমোজাইগাস মটরশুঁটি লম্বা গাছ। এখানে প্রথমে আমরা দেখি একটা
বিশুদ্ধ, আমরা গিনিপিগ দিয়ে করতে পারি। আমরা এখানে তোমাদের এখানে গিনিপিগ দিয়ে করা আছে। প্রথমে একটি কালো বর্ণের গিনিপিগ, আসলে এটা লোমটা কালো বর্ণ, একটা কালো বর্ণের গিনিপিগ দেখো, তার জন্য আমরা দায়ী জিন বি নিব। কালো বর্ণের গিনিপিগের জন্য আমরা দায়ী জিন কি নিব? বি নিব। তাহলে আমরা প্রথমেই জানি যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এক জোড়া জিন দায়ী, অতএব কালো বর্ণের জন্য দুটি বড় বি দায়ী হবে। এখানে আমরা ধরি প্রথমে ফেনোটাইপিক বৈশিষ্ট্য, ফেনোটাইপিক বৈশিষ্ট্য, ফেনোটাইপ, ফেনোটাইপ কি হলো? দুটি বড় বি। আর এখানে ফিনোটাইপ হচ্ছে আসলে কালো, কালো, কালো। আর জিনোটাইপ, জীবের জিনগত বৈশিষ্ট্য আর কি, জিনোটাইপ, জিনোটাইপ এটি দুটি বড় বি। আবার একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সাথে এটা বিশুদ্ধ বাদামি, বাদামি বর্ণের জন্য আমরা ছোট বি নিব, বাদামি, বাদামি। এর জন্য আমরা কি করব? দুটা ছোট বি নিব। অর্থাৎ এখানে হচ্ছে যে কালো কালো বর্ণের জন্য বি প্রতীক এবং বাদামি বর্ণের জন্য ছোট বি প্রতীক নিয়ে আমরা ক্রসটা করব এখানে। তাহলে আমরা বলছি যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এক জোড়া জিন দায়ী, অর্থাৎ কালো বর্ণের জন্য তাই জিন বা জিনোটাইপ হলো দুটি বড় বি, এবং বাদামি বর্ণের জন্য দুটি জিনোটাইপ হলো ছোট বি বি। এখানে আমরা গ্যামেট তৈরি করি। এখানে দেখা যায় গ্যামেট, গ্যামেট, গ্যামেট গুলো দেখো, একটা একটা গ্যামেট, একটা গ্যামেট, একটা গ্যামেট, একটা গ্যামেট। এখন এই গ্যামেট সাথে একটার সাথে আরেকটা গ্যামেট মিলে গেল, মিলে যাওয়ার পর কি হলো? বড় বি ছোট বি, আবার বড় বি ছোট বি। এখানে মেন্ডেলের সূত্রে প্রথমে বলা হয়েছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পরস্পর পাশাপাশি অবস্থান করে, এবং এদের দ্বারা গ্যামেট সৃষ্টি করার সময় জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তা আমরা একটু দেখি তাহলে কিভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এটা আসলে F1 বা প্রথম বংশ, F1 জনু বা প্রথম বংশ, এটাই আসলে সংকর জনু। এই সংকর জনুতে দেখা যাচ্ছে যে এখানে দুই রকমের জিন আছে, দুই রকমের জিন আছে, একটা হচ্ছে বড় বি, একটা হচ্ছে ছোট বি। এখানে আমাদের বড় বিটা ছোট বির উপর প্রভাব বিস্তার করবে, অর্থাৎ বড় বিটা প্রকট বৈশিষ্ট্যধারী জিন এবং ছোট বিটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জিন। সেই জন্য এই F1 বংশে যতগুলো গিনিপিগ হবে সবগুলো গিনিপিগই হবে কালো বর্ণের, সবগুলোই হবে, এটাও কালো বর্ণের হবে এবং এটাও কালো বর্ণের হবে, এটাও কালো বর্ণের হবে। এদের দ্বারা যখন এরা এই জিনগুলো কিন্তু কেউ কারোর সাথে মিশে যাবে না, এই বড় বি ছোট বি কেউ কারোর সাথে মিশে যাবে না এবং পরিবর্তনও হবে না। যত দিন থাকুক না কেন এরা পরস্পর পাশাপাশি অবস্থান করবে, এবং এদের দ্বারা যখন দ্বিতীয় বংশধর তৈরি হবে তখন দ্বিতীয় বংশধর তৈরি করার সময় যে গ্যামেটটা তৈরি হবে তখন জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। দেখি আমরা এটা প্রমাণ করি। এখানে যখন আমরা এটাকে প্রথমে আমরা বাবা ধরেছিলাম, এটাকে বাবা, এটা হচ্ছে মা, এটা মা। এখানে আমরা এবারে এটাকে ধরি, এটা বাবা, এটা বাবা, এটা মা, এটা মা ধরি। এই সময় এই দুটি গিনিপিগের মধ্যে যদি আমি ক্রস করি দ্বিতীয় বংশধর তৈরি করার উদ্দেশ্যে, যদি এই দুটি গিনিপিগের মধ্যে যদি ক্রস করি, তাহলে যখন আমি গ্যামেট তৈরি করব, দ্বিতীয় বংশধর তৈরি করার জন্য যখন গ্যামেট তৈরি হবে তখন এই বড় বি এবং ছোট বিটা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, গ্যামেট তৈরি করবে। এই দেখো তোমরা, এখানে এই একটা গ্যামেট তৈরি হলো, এই বড় বিটা ছোট বিটা সরে এসে আর একটা গ্যামেট তৈরি করলো।
আবার এখানেও একই অবস্থা, মার গ্যামেটের ক্ষেত্রেও একই অবস্থা। বড় বি একটা গ্যামেট তৈরি করবে, বড় বি থেকে ছোট বিটা পৃথক হয়ে যায় আর একটা গ্যামেট তৈরি করবে। এই যে দেখো পৃথক হয়ে গেল। এখন যখন আমরা দ্বিতীয় বংশধর তৈরি করব, তখন দেখো আমরা চেকার বোর্ডের সাহায্য নেই। চেকার বোর্ড এর সাহায্য নিয়েই দেখি কি দেখা যায়। এখানে দেখো, এখানে মাঝখান দিয়ে একটা আমি চিহ্ন দিই, দিয়ে এই পাশটা হচ্ছে পুংলিঙ্গের চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটাই আসলে পুংলিঙ্গের চিহ্ন, এই চিহ্নটা। আর এই নিচের দিকে দিলাম আমি স্ত্রীলিঙ্গের চিহ্ন, এই যে প্লাস চিহ্নটা দিয়ে, গোল চিহ্ন দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে, এটা আসলে স্ত্রীলিঙ্গের চিহ্ন। তা আমি এই পাশগুলোতে আমি পুং গ্যামেট গুলো লিখবো, এই যে পুং গ্যামেট এগুলো, অর্থাৎ বাবার গ্যামেট গুলো আসলে পুং গ্যামেট। এই বিটা কি এখানে লিখলাম, আর এই বিটা এখানে লিখলাম। আবার মার গ্যামেট গুলো এই বিটা এইখানে লিখলাম, এই ছোট বিটা এখানে লিখলাম। এখন আমরা এটা আসলে F2 বংশধর, F2 জনু, বা এটাকে আমরা জনু বলবো, জনু বা বংশধর। এখানে আমরা যখন গুণ করব, দেখো এই বড় বিটা আগে প্রথমে নিব, এই বড় বিটা এই বির সাথে যখন গুণন করে নিই আমরা, নিয়ে দেখো কি দাঁড়াবে, এরকম একটা জিনগুলো আসবে বা জিনোটাইপ আসবে। আবার এই বিটা এই বির সাথে গুণ করলে পাবো আমরা এইরকম একটা জিনোটাইপ। এখন আমরা এটা নিই, এই বিটা যখন এই বির সাথে গুণ করব, তখন আমরা এরকম একটা জিনোটাইপ পাবো। বড়রা সবসময় সামনে বসবে। এখন ছোট বিটা এখানে লিখলাম। আবার এই ছোট বির সাথে এই ছোট বি যখন গুণ করব, তখন ছোট বি হবে। দেখো এখন আমরা F2 জনুতে আমরা কি পাচ্ছি, এই গিনিপিগটা আমরা বিশুদ্ধ কালো পাবো, বিশুদ্ধ কালো। এই গিনিপিগটাও আমরা কালো পাবো, এটাও কালো পাবো, এটাও কালো, এটা শুধু আমরা বাদামি পাবো, বাদামি পাবো। তাহলে দেখো এখানে এই যে ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য যেটাকে বলা হয়, এই ফিনোটাইপিক অনুপাত আমরা কি পাচ্ছি, দেখো ফেনোটাইপিক অনুপাত আমরা কি পাবো, দেখো ফিনোটাইপিক অনুপাত হচ্ছে যে, অর্থাৎ কালো ইস্টু বাদামি, কালো ইস্টু বাদামি, এটা পাবো কত, 3:1, অর্থাৎ কালো 3টা বাদামি একটা। দেখতে পাচ্ছ যে কালো 3টা, এই যে কালো 3টা বাদামি একটা। এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, এটা হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। আর জেনোটাইপিক অনুপাত দেখো তোমরা, জেনোটাইপিক অনুপাত দেখো, জেনোটাইপিক অনুপাত, জেনোটাইপিক অনুপাত আমরা পাবো, দেখো বি বি ইস্টু বি বি ইস্টু বি বি ইস্টু ছোট বি, অর্থাৎ 1:2:1। এখানে এই যে আমরা কি পাইলাম, ফিনোটাইপিক অনুপাত পাইলাম কালো ইস্টু বাদামি, অর্থাৎ 3টা কালো একটা বাদামি। আর জেনোটাইপিক অনুপাত দেখো দুটো বড় বি, একটা বড় বি ছোট বি, আর ছোট বি। এটা হচ্ছে মানে দুটি হোমোজাইগাস অবস্থায় কালো একটি পেয়েছি, হেটেরোজাইগাস অবস্থায় দুটি কালো পেয়েছি, এবং হোমোজাইগাস বাদামি একটি পেয়েছি। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে সংকর জীবে কি হলো, জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। তো এই মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম। এই মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে তোমরা বাসায় যদি আরো অনুশীলন করো, তাহলে তোমরা আরো পরিষ্কারভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, তোমরা ভালো থেকো।